আমরা তো প্রায়ই ভূমিকম্পের খবর শুনি তাই না? বা হয়তো নিজেরাও কখনো অনুভব করেছি, কিন্তু কখনো ভেবে দেখেছি এই যে প্রচণ্ড একটা প্রাকৃতিক শক্তি, এর পেছনের বিজ্ঞানটা আসলে কি? চলুন আজকের এই আলোচনায় আমরা সেই রহস্যটা একটু ঘেঁটে দেখি। একবার ভাবুন তো, সবকিছু একদম শান্ত, আপনি নিজের কাজে ব্যস্ত, আর ঠিক তখনই হঠাৎ করে পায়ের নিচের শক্ত মাটিটাই দুলে উঠল, চারপাশের সবকিছু কাঁপতে শুরু করল। এই যে একটা অদ্ভুত আর বেশ অস্বস্তিকর অনুভূতি, এটা আসলে কেন হয়? চলেন এই প্রশ্নটারই উত্তর খোঁজা যাক। একেবারে সহজ করে যদি বলি, ভূমিকম্প আর কিছুই না, এটা হলো পৃথিবীর ওপরের পৃষ্ঠ বা সারফেসের কাঁপুনি। এখন প্রশ্ন হলো কাঁপে কেন? কারণটা হলো মাটির অনেক গভীরে যখন দুটো বিশাল পাথরের চাই মানে রক ব্লক একে অপরের গা ঘেঁষে হঠাৎ করে পিছলে যায়, তখন ভেতর থেকে অনেক পরিমাণ শক্তি বেরিয়ে আসে, আর সেই শক্তির কারণেই আমরা এই কাঁপুনিটা অনুভব করি। আচ্ছা, তাহলে আর একটু গভীরে যাওয়া যাক, তাই না? এই যে কম্পন, এটা ঠিক কোন জায়গা থেকে শুরু হয়, আর ভূপৃষ্ঠের কোন জায়গায় আমরা এটাকে সবচেয়ে বেশি অনুভব করি? এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের আসলে তিনটে টার্ম বা তিনটে জায়গার কথা জানতে হবে। দেখুন, তিনটা জিনিস। প্রথমটা হলো ফল্ট প্লেন। এটা কি? এটা হলো সেই সারফেস বা তলটা যার ওপর দিয়ে পাথরের ব্লকগুলো একে অপরের সাথে ঘষা খায়। এখানেই আসলে ঘর্ষণটা তৈরি হয়। ২ নম্বর হলো হাইপোসেন্টার। সোজা কথায়, মাটির গভীরে ঠিক যে পয়েন্টটা থেকে ভূমিকম্পটা শুরু হয়, মানে শক্তিটা রিলিজ হওয়া শুরু করে, সেটাই হাইপোসেন্টার। আর ৩ নম্বর এবং সবচেয়ে পরিচিত নামটা হলো এপিসেন্টার বা উপকেন্দ্র। আমরা তো খবরে সবসময় এপিসেন্টারের কথাই শুনি, তাই না? এটা হলো হাইপোসেন্টারের ঠিক সোজাসুজি ওপরে, মাটির উপরের সেই জায়গাটা যেখানে কাঁপুনিটা সবচেয়ে বেশি শক্তিশালী হয়। এখন একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার আছে। আমরা অনেকেই ভাবি যে ভূমিকম্প মানে হঠাৎ একবার কেঁপে উঠেই শেষ, কিন্তু ব্যাপারটা মোটেও টা না। এটা আসলে একটা একক ঘটনা নয়। এর একটা শুরু আছে, একটা মূল পর্ব আছে, এমনকি একটা শেষও আছে। মানে মেইন কাঁপুনিটার আগেও কিছু সিগন্যাল আসতে পারে, আবার পরেও এর একটা রেশ থেকে যায়। সাধারণত একটা ভূমিকম্পের ৩টা পর্যায় থাকে। মেন যে কাঁপুনিটা, যাকে আমরা মেইন শক বলি, সেটার আগে মাঝে মাঝে ছোট ছোট কিছু কাঁপুনি হতে পারে। এগুলোকে বলা হয় ফোর্স শক, অনেকটা ঝড়ের আগের হালকা বাতাসের মতো। এরপর আসে সেই আসল মেইন শক, সবচেয়ে বড় কম্পনটা। আর এটা হয়ে যাওয়ার পরেও কিন্তু শান্তি নেই। এরপর একই জায়গায় ছোট ছোট কাঁপুনি চলতেই থাকে, যেগুলোকে আমরা বলি আফটার শক। আর এই আফটার শক শুনলে অবাক হবেন, কখনো কখনো কয়েক সপ্তাহ বা এমনকি মাস ধরেও চলতে পারে। তো আমরা বুঝলাম যে পাথরের ব্লক নড়াচড়া করার কারণে ভূমিকম্প হয়, কিন্তু আসল প্রশ্নটা তো হলো, এই বিশাল বিশাল পাথরের খণ্ডগুলো নড়াচড়া ওঠছেটাই বা কেন? এই কেনর উত্তর খুঁজতে হলে আমাদের একটা ছোট্ট ভার্চুয়াল ট্যুরে যেতে হবে, একেবারে আমাদের এই গ্রহের কেন্দ্র পর্যন্ত। আমাদের এই পৃথিবীটা অনেকটা পেঁয়াজের মতো, বেশ কয়েকটা স্তরে ভাগ করা। একদম ভেতরের কেন্দ্রে আছে সুপার হট কিন্তু কঠিন ইনার কোর। এটাকে ঘিরে আছে গলিত লাভা বা ধাতুর একটা তরল স্তর, যেটাকে বলে আউটার কোর। এর বাইরে আছে বিশাল একটা আঠালো ঘন স্তর, যার নাম ম্যান্টেল। আর আমরা সবাই বাস করি একদম বাইরের পাতলা শক্ত খোসার মতো একটা অংশে, যেটার নাম হলো ক্রাস্ট বা ভূত্বক। এখন এই যে একদম বাইরের ক্রাস্ট আর তার ঠিক নিচের ম্যান্টেলের ওপরের শক্ত অংশটা, এই দুটো মিলে তৈরি হয়েছে লিথোস্ফিয়ার। আর মনে রাখবেন, এই লিথোস্ফিয়ারই হলো সে স্টেজ যেখানে ভূমিকম্পের পুরো নাটকটা মঞ্চস্থ হয়। আর এখানে আসছে আসল ব্যাপারটা। এই যে লিথোস্ফিয়ারের কথা বললাম, এটা কিন্তু একটা আস্ত অখণ্ড স্তর না। ভাবুন তো, একটা ভাঙা ডিমের খোসার কথা। ঠিক সেভাবেই এই লিথোস্ফিয়ারটাও বিশাল বিশাল কিছু খণ্ডে বিভক্ত, আর এই খণ্ডগুলোকেই আমরা বলি টেকটনিক প্লেট। এই টেকটনিক প্লেটগুলো হলো লিথোস্ফিয়ারের এক একটা বিশাল ভাসমান টুকরো। আর আসল কথা হলো, এগুলো একদমই স্থির নয়, এগুলো অনবরত খুব খুব ধীরে নড়াচড়া করছে। গতিটা কতটুকু জানেন? প্রায় আমাদের হাতের নখ যে গতিতে বাড়ে, ঠিক সেই গতিতে। আর এই নড়াচড়ার সময়ই এরা একে অপরের পাশ দিয়ে চলে যায়, কখনো দূরে সরে যায়, আবার কখনো সজোরে ধাক্কা খায়। দেখুন, এই যে বিশাল বিশাল প্লেট, এদের যে কিনারা বা এজগুলো, সেগুলোকে বলা হয় প্লেট বাউন্ডারি। আর একটু আগে আমরা যে ফল্ট প্লেনের কথা বলছিলাম, মনে আছে? এই প্লেট বাউন্ডারিগুলো আসলে আর কিছুই না, এগুলো অসংখ্য ফল্ট বা চ্যুতি দিয়ে তৈরি। সুতরাং তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে পৃথিবীতে যত বড় বড় বিধ্বংসী ভূমিকম্প হয়, তার বেশিরভাগই ঘটে এই প্লেট বাউন্ডারি বরাবর থাকা ফল্টগুলোতে।
মানে এখানেই হলো আসল অ্যাকশন পয়েন্ট, সব শক্তির খেলাটা এখানেই হয়। কিন্তু ঠিক কিভাবে ব্যাপারটা ঘটে? ভাবুন, দুটো প্লেটের কিনারা তো আর মসৃণ কাচের মতো না, তাই না? এগুলো খুবই অমসৃণ আর এবড়োখেবড়ো। ফলে যখন প্লেটগুলো নড়তে থাকে তখন এই কিনারাগুলো একে অপরের সাথে আটকে যায়। কিন্তু প্লেট তো থামাথামি নেই, সে তো চলতেই চাইছে। ফলে কি হয়? ওই আটকে যাওয়া জায়গায় প্রচণ্ড পরিমাণে চাপ আর শক্তি জমা হতে থাকে, ঠিক একটা টেনে ধরা রাবার ব্যান্ডের মতো। আর একটা সময় গিয়ে এই চাপ এতটাই বেড়ে যায় যে ওই আটকে থাকা জায়গাটা আর সহ্য করতে পারে না, সরাত করে হঠাৎ পিছলে যায়। আর ঠিক সেই মুহূর্তে ওই জমে থাকা বিপুল পরিমাণ শক্তি চারদিকে ছড়িয়ে পড়ে, যা আমরা ভূমিকম্প হিসেবে অনুভব করি। বেশ, আমরা তো কারণটা বুঝলাম, কিন্তু আরেকটা প্রশ্ন মাথায় আসে, তাই না? বিজ্ঞানীরা কিভাবে এত নিখুঁতভাবে বলে দেন যে ভূমিকম্পটা ঠিক কোথায় হয়েছে, বিশেষ করে যখন এর উৎস মাটির এত গভীরে যে দেখাও যায় না? চলুন এবার এই পরিমাপের পেছনের বিজ্ঞানটা একটু জেনে নেওয়া যাক। হ্যাঁ, এটাই হলো $1,000,000 কোয়েশ্চেন। মাটির গভীরে ঘটে যাওয়া একটা অদৃশ্য ঘটনাকে বিজ্ঞানীরা ভূপৃষ্ঠে বসে ঠিক কিভাবে চিহ্নিত করেন? এর উত্তরটা লুকিয়ে আছে দুই ধরনের বিশেষ তরঙ্গের মধ্যে। ভূমিকম্পের সময় মাটি থেকে দুই ধরনের ওয়েভ বা তরঙ্গ বেরিয়ে আসে। প্রথমটা হলো পি ওয়েভ, মানে প্রাইমারি ওয়েভ। এটা খুব দ্রুতগামী, অনেকটা ধাক্কার মতো, আর এটা কঠিন তরল সবকিছুর মধ্যে দিয়েই চলে যেতে পারে। আর দ্বিতীয়টা হলো এস ওয়েভ বা সেকেন্ডারি ওয়েভ। এটা পি ওয়েভের চেয়ে একটু ধীরগতির, আর এর চলার ভঙ্গিটা অনেকটা সাপের মতো এঁকে বেঁকে। আর একটা ব্যাপার হলো, এটা শুধু কঠিন পদার্থের মধ্যে দিয়ে যেতে পারে। এই দুটো ওয়েভকে বোঝার সবচেয়ে সহজ উপায় হল বজ্রপাতের কথা ভাবা। পি ওয়েভ হল অনেকটা বিদ্যুতের ঝলকানির মতো, যেটা আমরা সাথে সাথেই দেখে ফেলি। আর এস ওয়েভ হল মেঘের গর্জনের মতো, যেটা একটু দেরিতে এসে পৌঁছায়। খুবই সহজ একটা তুলনা, তাই না? তাহলে মূল লজিকটা কি? খুবই সিম্পল। ভূমিকম্পের কেন্দ্র থেকে আপনার দূরত্ব যত কম হবে, মানে আপনি যত কাছে থাকবেন, তত তাড়াতাড়ি বিদ্যুৎ চমকানোর পরেই মেঘের গর্জন শুনবেন। মানে পি ওয়েভ আর এস ওয়েভের আসার সময়ের পার্থক্যটা খুব কম হবে। আর আপনি যত দূরে থাকবেন, এই সময়ের পার্থক্যটা ততটাই বেড়ে যাবে। তো বিজ্ঞানীরা ঠিক এটাই করেন। সিসমোগ্রাফ নামের একটা যন্ত্র দিয়ে তারা এই পি ওয়েভ আর এস ওয়েভ আসার সময়ের পার্থক্যটা মেপে ফেলেন। আর এই সময়ের গ্যাপটাই তাদের বলে দেয় যে ভূমিকম্পের উৎসস্থল বা হাইপোসেন্টারটা ঠিক কত দূরে। কিন্তু একটা মজার ব্যাপার আছে, এটা শুধু দূরত্বটা বলতে পারে, কোন দিকে তা কিন্তু বলতে পারে না। দিকটা বের করার জন্য কমপক্ষে 3টা ভিন্ন ভিন্ন স্টেশনের ডেটা একসাথে মিলিয়ে দেখতে হয়। তো পুরো বিষয়টা জানার পর একবার শান্ত হয়ে ভাবুন তো, আমরা যেটাকে এত স্থির, এত কঠিন মাটি বলে মনে করি, যার ওপর নিশ্চিন্তে দাঁড়িয়ে আছি, তার ঠিক নিচেই আসলে কি বিশাল প্রচণ্ড এক শক্তি অনবরত নড়াচড়া করছে। এই ভাবনাটা কি আমাদের এই পৃথিবীকে, আমাদের পায়ের নিচের এই মাটিটাকে দেখার দৃষ্টিভঙ্গিটা একটু হলেও বদলে দেয় না?